সুধী দর্শক, স্বাগতম আজকে আমাদের এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ডক্টর স্টেশনে। আজকে আমরা কথা বলবো নাক কান গলা বিষয় নিয়ে, বিশেষত নাকের বিভিন্ন সমস্যা, যেসব আমাদের সাধারণ জনগণ যেসব সমস্যার মুখোমুখি হন সেই সব নিয়ে কথা বলবো। আজকে আমাদের মাঝে আলোচক হিসেবে দুজন বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ উপস্থিত আছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম স্যার। উনি সাবেক বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। আরও সাথে আছেন প্রফেসর ডক্টর ধনঞ্জয় মজুমদার। উনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম। এবং সঞ্চালনায় আমি যথারীতি ডক্টর সাগরিকা শারমিন আছি, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম। দর্শক আসুন আমাদের কথা আর না বাড়ি আমরা প্রথমেই কিছু জেনে নেই আমাদের প্রধান দুই আলোচকের কাছ থেকে। প্রথমে আমি আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম স্যারকে জিজ্ঞেস করব যে আমরা আসলে নাক কান গলা, এখানে তিনটা অংশ আছে, নাক কান এবং গলা। আজকে আমরা মেইনলি আসলে নাকের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো, কারণ এখানে অনেক ধরনের রোগ হয়ে থাকে, যেটা আমাদের সাধারণ জনগণের জানাটা খুব জরুরি। তো স্যার, আপনি যদি একটু বলেন যে আপনারা যে নিয়মিত রোগী দেখছেন এই যে দীর্ঘ অনেক বছর ধরে, এর মধ্যে নাকের কি কি সমস্যা নিয়ে আপনাদের কাছে মেইনলি জনগণ বা রোগীরা আসছেন? সাধারণত আমরা আমাদের যে কর্মজীবনে যে আমরা প্র্যাকটিস যেগুলো করেছি এবং মেডিকেল কলেজে দেখেছি, তার মধ্যে নাকের যে প্রবলেমগুলো নিয়ে আসে, এগুলো প্রায় সব সময় দেখা যায় রুগীরা আমাদের এসে কমপ্লেইন করে। ওরা তো রোগের নাম জানে না, ওরা এসে বলে আমার নাক বন্ধ থাকে, নাক দিয়ে পানি পড়ে, নাকে চুলকায়, তারপরে কাশি হয়, তারপরে মাথা ব্যথা হয়, তারপরে ঘুমাতে পারি না, কানে ব্যথা হয় এবং গলাতেও ব্যথা হয় অনেক সময়। তা রুগীরা তো সাধারণত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সব যে তাদের কমপ্লেইনগুলো এগুলো মিলে যায় নাকের কিছু প্রদাহের সাথে। যেমন ধরেন আমরা রাইনাইটিস বলি এটাকে মেডিকেল সায়েন্সে, সেটা বলে নাকের যে প্রদাহ হয়, এই প্রদাহটা হলো যে নাকের ভিতরের যে একটা মিউকাস মেমব্রেন আছে বা একটা ঢাকনার মতো যেই জিনিসটা আছে, এটা যেইটা আছে ঢাকনা দিয়ে রাখে নাকের ভিতরের টিস্যুগুলোকে, ওটাকে আমরা মিউকাস মেমব্রেন বলি। এবং এটা যদি নাক এবং আর এখানে কতগুলো খালি জায়গা থাকে, এগুলোকে প্যারানাজাল সাইনাস বলে। ওই মিউকাস মেমব্রেনতে যখন ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়, তখন সেটাকে আমরা বলি রাইনাইটিস। তো রাইনাইটিসকে আমরা ভাগ করি অনেকভাবে। তোর মধ্যে একটা হলো অ্যালার্জিক রাইনাইটিসটা ভেরি কমন, আর বাকিগুলো হলো নন অ্যালার্জিক রাইনাইটিস। তোর মধ্যে অনেকগুলো আবার রাইনাইটিস আছে। যেমন ধরেন অনেকগুলো মানুষের কারো কারো অ্যাট্রোপিক রাইনাইটিস হয়, কারো শুধু গ্যাস্ট্রেটরি রাইনাইটিস হয়, আরও অনেক ধরনের ইনফ্লামেশন হলে, যে কোনো একটা ফরেন বডি হলে, কোনো আঘাতের কারণে হলেও অনেকগুলো সেটা অনেক সময় হয়। তো আমরা সাধারণত যেগুলো এখন আমরা পাই, এর মধ্যে আমি কিন্তু আজকে যে আলোচনাটা করতেছি এটা কোনো একাডেমিক আলোচনা নয়, এটা হলো সাধারণ পাবলিকেরা যেন বুঝে এবং সাধারণ মানুষ যেন বুঝে, ওখান থেকে যেন তারা কিছু উপকৃত হয়, সেই হিসেবে আমাদের এই আলোচনা। তো ওখানে ওরা তো অত কিছু বুঝে না, অ্যালার্জিও কী জিনিস, অন্যটা কী জিনিস। তবে প্রায় দেখা যাচ্ছে অ্যালার্জিক রাইনাইটিসটা প্রথমে হয়, ওখান থেকে পরে আস্তে আস্তে ইনফেকশন হয়ে ওইটার কমপ্লিকেশন হয়ে অন্য অন্য ডিজিজগুলো তাদের তৈরি হয়ে যায়। যেমন সাইনোসাইটিস হয়, তারপরে মাথা ব্যথা হয়, তারপরে অন্য অন্য প্রদাহগুলো হয়, গলাতেও ইনফেকশন হয়ে যায়, লাংসে অনেক সময় ইনফেকশন হয়ে যায় এগুলো। এখন যেই অ্যালার্জিক রাইনাইটিস, এখন অ্যালার্জিটা এটা কিন্তু একটা বড় শব্দ। দিস ইজ এ অ্যাবনর্মাল রিয়েকশন অফ দ্য বডি, যে নাকের মধ্যে যে একটা মিউকোজা বলি আমরা, ওটাতে যখন অ্যাবনর্মাল কোনো একটা রিয়েকশন করে তখনই কিন্তু অ্যালার্জি ফেনোমেননটা শুরু হয়। এটা হলো একটা কমপ্লেক্স ফেনোমেনন, এইটা এত মানুষের বোঝা খুব কঠিন। এখন এটা কারণ তো অবশ্যই আছে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটা কেন অ্যালার্জিটা হচ্ছে দেখতে হবে। আর মানুষের তখন তো ভেরিয়েশনও আছে, কারো একটা জিনিস দিয়ে অ্যালার্জি হচ্ছে, কারো হচ্ছে না। আবার দেখা যাচ্ছে, এবং আমাদের যে অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, 3টা জায়গাটাকে আমরা ফোকাস করে দেখেছি। এটা আমার ব্যক্তিগত, হয়তো বইতে যেটা লেখা আছে তার সাথে হয়তো অনেকগুলোর সাথে আমরা মিলাইতেও পারি না। যেমন ধরেন, আমাদের দেশটা যেভাবে পরিবেশ দূষণ হয়েছে, আমাদের এখানে ডাস্টের পরিমাণটা বেশি অন্য দেশের তুলনায়। ডাস্ট একটা। সেকেন্ড যেটা, সেটা হলো কোল্ড, যেটা অনেক মানুষ কোল্ড সহ্য করতে পারে না, এবং সেখান জন্য কোল্ড অ্যালার্জি যেটা হয় সেখান থেকে হতে পারে। আর একটা হলো ফুড অ্যালার্জি হয়। হ্যাঁ, এখন জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। তাই বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. কাকে কোথায় অ্যালার্জি করবে এটা বলা। স্যার, এই যে কোল্ড অ্যালার্জি বললেন, তাহলে কি আপনাদের শীতকালে এ ধরনের রাইনাইটিস বেড়ে যায় এবং এটা শীতকালে খুব বেড়ে যায়, এবং যখন এই অ্যালার্জিক রাইনাইটিসটা তখন হয়, এই যে রুগীরা বললাম আসলে প্রথমে কমপ্লেন করবে আমার নাক বন্ধ, আমার নাকে পানি পড়ে, আমার নাকে হাঁচি হয়, আমি নিঃশ্বাস নিতে পারি না, আমার মাথা ব্যথা থাকে, আমার জ্বর ভাব লাগে, কিন্তু টেম্পারেচার কিন্তু মাপলে দেখা যায় যে তার কোনো জ্বর নাই। হ্যাঁ, এইসব জিনিস কতগুলো নিয়ে তারা আসে, এবং এইটা এমন একটা ডিজিজ, এটার আসলে চিকিৎসা দেওয়া যেমন কঠিন, মানুষ আমাদের যে পরিবেশগত যে
বর্তমানে আমাদের দেশের যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে সুস্থ থাকাটা অনেক কঠিন। তো সেই জন্য এটা পরের দিকে আসতেছে ট্রিটমেন্টটা, কিন্তু আগের প্রথমে কারণ যেটা সেটা তো দূর করা আমাদের পক্ষে অনেক সময় হয়তো সম্ভব না হতে পারে। এটা পরিবেশ, এটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এখন প্রফেসর ডক্টর ধনঞ্জয় মজুমদার স্যারের কাছে যাচ্ছি। স্যার তো কিছুটা আলোকপাত করেছেনই, এই যে অ্যালার্জিক রাইনাইটিস মানে রাইনাইটিস বা নাকের যে প্রদাহ, সেটা স্যার বলছেন যে অ্যালার্জিক রাইনাইটিসটা বেশি পাচ্ছেন আপনারা, তো এটার প্রধান কি কি কারণগুলো যদি আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, অ্যালার্জিক রাইনাইটিসকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, আর হচ্ছে পেরেনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। সিজনাল যেটা সেটা হচ্ছে আপনার বিভিন্ন সিজনে হবে, কারো উইন্টারের সমস্যা হয়, কারো সামারের অসুবিধা হয়, আর কিছু কিছু পেশেন্ট আছে যারা সারা বছরেই নাকের সমস্যায়। ইম্পর্টেন্ট কথা, অনেকে মনে করে যে শুধু শীতেই হবে, যেমন স্যার যেটা বললেন যে গরমেও হবে। হ্যাঁ, শীতে হবে, গরমে হবে, আবার কারো কারো সমস্যা সারা বছরই লেগে থাকবে। আর অ্যালার্জিক রাইনাইটিসের কারণগুলি হচ্ছে আমরা যদি বলি যে পোলেন একটা জিনিস, যেটা হচ্ছে ফুলের রেণু, এটা থেকে কিন্তু 1 নম্বর একটা কারণ পোলেন। 2 নম্বর কারণ হচ্ছে মনে করো এলিমেন্ট ড্যান্ডার একটা আমরা জিনিস বলি, যেটা হচ্ছে আমাদের যে প্যাট অ্যানিমেলগুলি আছে, যেমন বলি ক্যাট বলেন, ডগ বলেন, এদের চামড়া থেকে এক ধরনের ফ্লেক্স বাইর হয়, ওটা কিন্তু অনেক সময় অনেকেরই অ্যালার্জি করে। তারপরে ডাস্ট হইতে পারে, তা হাউস মাইটস অনেক সময় আমরা দেখি না, আমরা কিন্তু চোখে দেখি না, কিন্তু অনেক সময় মাইক্রোস্কোপিক্যালি ওদেরকে দেখা যায়, কারো কারো ক্ষেত্রে এটা সমস্যা করে। আর ডাস্টের কথা তো বললেন, অ্যাটমসফিয়ারিক চেঞ্জও হইতে পারে। স্যার বলেছেন যে কোল্ডে হইতে পারে, কারো আবার গরমেও হয়। অনেক ইম্পর্টেন্ট কথা যে আমাদের দেশে আসলে ধুলাবালি ছাড়া আমরা থাকি, যে কার্পেট বা বিভিন্ন ঘরের মধ্যেই দেখা যায় এত বেশি ডাস্ট ঘুরে। তো স্যারের কাছে আরেকটা প্রশ্ন, এই যে অ্যালার্জিক রাইনাইটিস, এটা কি কিউরেবল বা এটা কিভাবে ট্রিটমেন্ট আপনারা করে থাকেন? খুবই সুন্দর প্রশ্ন। অ্যালার্জিক রাইনাইটিস কিন্তু সহজ কথা যদি আমি বলি, ইট ইজ নট কিউরেবল। কিন্তু আপনি অ্যালার্জিক রাইনাইটিসের যে সিমটমগুলি আছে, ওগুলি আপনি চিকিৎসার মাধ্যমে আপনি সাপ্রেস করে রাখতে পারেন। মানে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট না, সিমটোম্যাটিক ট্রিটমেন্টেরও আগে হচ্ছে আপনার অ্যাওয়ারনেস অফ অ্যালার্জেন, যে না হয়, যে জিনিসে আপনার অ্যালার্জি হবে ওটার কন্ট্যাক্টে না আসা। যদি আপনি ওটার কন্ট্যাক্টে আসেন, আপনি যতই ওষুধ খান না কেন আপনার সমস্যা হবেই। 2 নম্বরে আপনাকে ড্রাগস খেতে হবে। বিভিন্ন ধরনের ড্রাগস আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যান্টিহিস্টামিন। আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন ব্যবহার করে থাকি। এর মধ্যে ইম্পর্ট্যান্ট অ্যান্টিহিস্টামিন হচ্ছে ফ্যাক্সোফেনাডিন, ড্যাসলোরাটিডিন অথবা সেট্রিজিন। যে কোনো একটা আপনি ডেলি একটা করে খেতে পারেন, কিন্তু আপনাকে অনেক দিন খেতে হবে। হ্যাঁ, আপনি 1 সপ্তাহ খেয়ে বন্ধ করে দিলে পারবেন না। তাহলে দর্শকদের জন্য যে খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, যে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে কার কিসে অ্যালার্জি হচ্ছে। স্যার সুন্দর করে বলেছেন, কিছু কারো গরমে হচ্ছে, কারো ঠান্ডায় হচ্ছে, কারো সারা বছর হচ্ছে। আর স্পেসিফিক যেগুলো ফুলের রেণু কিংবা যে প্যাট অ্যানিমেলের বিভিন্ন যে, সুতরাং হ্যাঁ, সারা বছরে হয়তো আপনাকে ওষুধ খেতে হতে পারে, এগুলো অ্যাভয়েড করতে হবে। কারণ এই যে স্যার অনেকগুলো মেডিসিনের কথা বলেছেন, তো মেডিসিন খাওয়ার থেকে আমার মনে হয় যে প্রতিরোধ করা বা দূরে থাকা যাতে না হয়, সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন, যে এই যে অ্যালার্জিক রাইনাইটিস, এটাকে মানে আপনি বলছেন স্যার, এটা যে পুরোপুরি ভালো হওয়ার কিউরেবল না, কিন্তু আপনি প্রিভেন্ট করতে পারবেন, সাইন সিমটমসটাকে আপনি মিনিমাইজ করতে পারবেন। এটা থেকে হার্মফুল কোনো কমপ্লিকেশন কি হতে পারে? অবশ্যই আপনি যদি অ্যালার্জিক রাইনাইটিস ঠিক মতন চিকিৎসা না করেন, সবচেয়ে প্রথমে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা মেডিকেল টার্মে বলি রিকারেন্ট সাইনোসাইটিস। অনেক সময় পেশেন্ট সরাসরি আমাদের কাছে আসে যে স্যার আমার সাইনোসাইটিস হয়েছে, আসলে কিন্তু সাইনোসাইটিস। তাহলে অ্যালার্জিক রাইনাইটিসের 1 নম্বর কমপ্লিকেশন হচ্ছে বারবার সাইনোসাইটিস হওয়া, এবং 2 নম্বর কমপ্লিকেশন হচ্ছে পলিপ হওয়া। নাকের পলিপ যে হয়, এটা অ্যালার্জিক রাইনাইটিস থেকে হয়। 3 নম্বর কারণ হচ্ছে অনেক সময় রুগী এসে বলবে আমি কানে কম শুনি। মানে অ্যালার্জিক রাইনাইটিস যদি হয়, কানের ভিতরে এক ধরনের ফ্লুইড জমে যায়, যেটা আমরা মেডিকেল টার্মে যেটাকে বলি অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। এবং এটা আমি দর্শকদের জ্ঞাতার্থে একটু জানাতে চাচ্ছি
যারা অ্যালার্জিক রাইনাইটিসে ভুগে থাকেন তাদের কিন্তু অ্যাজমা হওয়ার সম্ভাবনা 4 গুণ বেশি। যাদের অ্যালার্জি নাই ওদের থেকে যারা অ্যালার্জির রাইনাইটিস আছে ওদের 4 গুণ বেশি সম্ভাবনা ব্রঙ্কিয়াল অ্যাজমা হওয়ার। আর বাচ্চাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের সকল জনগণের এই ব্যাপারে এজন্যই কনসার্ন থাকা উচিত যাতে রাইনাইটিসটা না হয় সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আর দর্শকদের সুবিধার্থে জ্ঞাতার্থে আর একটু বলতে চাই যে পৃথিবীতে 400 মিলিয়ন মানে 40 কোটি মানুষ অ্যালার্জিক রাইনাইটিসে সাফার করছে। এর মধ্যে কিন্তু শিশুদের সংখ্যাই বেশি, মানে অ্যাডাল্টের থেকে শিশুদের সংখ্যা বেশি, যাদের বয়স হচ্ছে 2 বছরের উপরে। তো শিশুর অনেক সময় দেখা যায় মানে সর্দির কারণে বা অ্যালার্জিক রাইনাইটিসের কারণে তাদের নাক বন্ধ থাকে এবং তারা মুখ দিয়ে নিঃশ্বাস নেয়। অনেক দিন যদি তারা মুখ দিয়ে নিঃশ্বাস নিতে থাকে তাইলে তাদের যে ডেন্টাল মানে দাঁতগুলি অ্যালাইনমেন্ট ঠিক হয় না। আর একটা মেডিকেল টার্ম আমরা বলি হাই আর্স প্যালেট হয়ে যায়, তাদের দাঁতগুলি অ্যালাইনমেন্ট থাকে না তাদের নাক দিয়ে, এবং তাদের টনসিলাইটিস, ফেরিনজাইটিস, লেরিনজাইটিস এই সমস্যাগুলো ওদের। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট, শিশুরা তো আর বলতে পারবে না, জিনিসটা বাবা মাকে সতর্ক থাকতে হবে যে শিশুরা কিভাবে নিঃশ্বাস নিচ্ছেন। স্যার যেটা বললেন যে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে কিনা কন্টিনিউয়াস নাক বন্ধ থাকার কারণে, এই ব্যাপারে বাবা মায়েরই সতর্ক থাকতে হবে। এই প্রসঙ্গে আরেকটু বলি যে বাচ্চাদের বয়সের নাক বন্ধ হওয়ার আর একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ন্যাজোফেরেঞ্জিয়াল টনসিল, যেটাকে আমরা বলি এডিনয়েড। তো দুটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে আপনার যদি নাজোফেরেঞ্জিয়াল টনসিল হয় তাইলে হাঁচি হবে না, কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস যদি হয় এক্ষেত্রে হাঁচি হবে। এটা একটু খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট তথ্য আমাদের বাচ্চাদের বাবা মার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি একটু আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ আব্দুল আলিম স্যারের কাছে আসছি। স্যার আপনারা দুজনেই যে নাকের যে অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে খুব জোর দিচ্ছেন, তো এই ব্যাপারে আপনি কি বলবেন স্যার? এটা কি আপনারা কোনো ইনভেস্টিগেশন করেন স্পেসিফিক যে এটার জন্য ডায়াগনোসিস যেটা আমরা বলি মেডিকেল টার্মে? এখানে প্রফেসর ধনঞ্জয় অনেকগুলো বিষয়ে জানিয়েছেন। তা আমরা যেটা মনে করি অ্যালার্জির আসলে পরীক্ষা যেটা, এটা আমাদের দেশের জন্য খুব অপ্রতুল। আর সব সময় কিন্তু সব, যেমন বাচ্চা 12 বছরের নিচের বাচ্চাকে অনেক সময় অনেকগুলো পরীক্ষাও করা যায় না। তো আমরা যেটা কমন যেটা পরীক্ষা করি সেটা হলো একটা সিবিসি যদি করি আমরা, ওখানে অনেক সময় দেখা যায় ইসোনোফিল কাউন্টটা একটু বেশি থাকে, এটা একটা। আরেকটা হলো IgGE, ইমিউনোগ্লোবুলিন ই, ওইটাতে একটা আমাদের পাওয়া যায়। তবে অনেক সময় দেখা যায় ওখান থেকে আমরা একটা দিক নির্দেশনা পাই যে তার এটা রেঞ্জ আছে, কত পর্যন্ত থাকলে হবে ওইটা। আর অনেকগুলো টেস্ট আছে যেগুলো আমাদের এখানে, যেমন প্রভোকেশন টেস্ট বলা হয়, অনেক সময় মার্সেল আমাদের ওই যে নাকের ফ্লুইডটা নিয়ে স্মেয়ার নিয়ে একটা পরীক্ষা করা যায়, ওখানে ইসোনোফিল এবং অন্যান্য জিনিস যেগুলো আছে কোনো হাই কিনা দেখা যায়। তবে আমাদের দেশের পরীক্ষার ব্যাপারে অন্য দেশে, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইভেন ভারতেও আমি যেটা খেয়াল করেছি সেটা হলো একটা অ্যালার্জি টেস্ট বলে, একটা অ্যালার্জি টেস্ট করে। ওটা ওই বিভিন্ন ধরনের অ্যালার্জেনের থেকে একটা এক্সট্রাক্ট কিয়া প্রিক টেস্ট যেটা করে, স্কিন টেস্ট যেটা করে, ওইটাও অনেক সময় একটা দিক নির্দেশনা পাওয়া যায়। ওটা কিন্তু চিকিৎসা নয়, এটা হলো জাস্ট আমার রোগটা নির্ণয় করার জন্য কতগুলো পরীক্ষা। সেই পরীক্ষাটা আমার যে পেশেন্টগুলো আছে আমি ওদেরকে বলি আমাদের দেশে এটা কেন হয় না। আমাদের দেশে হয় কিন্তু ভালো হয় না, তার কারণটা হলো যে এই রিজেন্টটা আমাদের দেশে তৈরি হয় না, আবার এটা ইম্পোর্টও হয় না। ইম্পোর্ট যখন হয় তখন ওরা ব্যাকডোর দিয়ে আনে, ওগুলো ডেট পার হয়ে যায়, ওরা ওইটা দিয়ে টেস্ট করে, এটা আমরা সঠিক ইয়েটা পাই না। তো সেই জন্য যেমন আমরা অনেক রুগীকে যারা অনেক দিন থেকে ভুগছে এবং 12 বছরের ঊর্ধ্বে, ওদেরকে আমি অনেক সময় ভারতে বিশেষ করে ক্যালকাটার থেকে এই পরীক্ষাটা করার জন্য বলি। তা আমাকে বলে স্যার আমি চেন্নাই যাব, চেন্নাইতে হবে না, অথবা আমি দিল্লি যাব, ওখানে হবে না। আমি যে না, ওখানে হবে না, ওদের আবহাওয়া আমাদের আবহাওয়া সেম নয়। যেমন ক্যালকাটার আবহাওয়া আমাদের আবহাওয়ার সাথে হুবহু মিল, যে কারণে ওখানকার পরীক্ষা যেটা হয় এবং তারা জানে, এবং ফুড হ্যাবিটেট একটা বিরাট একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যা খাই ক্যালকাটার মানুষও তা খায়,
তখন ওদের দেখা যায় যে ওদের যে অ্যালার্জিটা যেটা টেস্টের জন্য যে এক্সট্রাক্টটা যেটা দিয়ে করে ওটা মোটামুটি আমাদের খাবারের সাথে মিল আছে এবং আবহাওয়ার বাঙালিয়ানা যেটা আছে বলা যায়, সেজন্য ওদের পরীক্ষাটাকে আমরা অনেকভাবে সঠিকভাবে মনে করতে পারি। ওইটা হলে একটা সুবিধা হয় কি, রুগীরা অন্তত অ্যালার্ট থাকতে পারে। ওটা কিন্তু দিস ইজ নট এ কিউরেটিভ ট্রিটমেন্ট, যেটা প্রফেসর ধনঞ্জয় যেটা বলছে যে আসলে অ্যালার্জির কোনো চিকিৎসা নাই, আছে মানে এটা হলো সিমটোমেটিক ট্রিটমেন্ট বা আমরা যা শুধু সাপ্রেসিভ ট্রিটমেন্ট যেটা আমরা করি, এটা যতক্ষণ ওষুধ খাই ততক্ষণ ভালো থাকে, এরপরে কিন্তু আবারই শুরু হয়ে যায়, সেই জন্য ওষুধ খেতে হয়। তো সেই জন্য আমরা ওই ক্যালকাটার ওই টেস্টটাকে আমি ব্যক্তিগতভাবে, আমাকে যখন কেউ বলে স্যার অ্যালার্জি টেস্ট করা যায় না, হ্যাঁ আমি তো করা যাবে না কেন, অবশ্যই করা যাবে, তো কোথায় করব? তখন আমি বললাম যে আমি অ্যালার্জি টেস্ট যদি বয়স যদি 12 বছরের ঊর্ধ্বে হয়, কেউ যদি অ্যালার্জি টেস্ট করতে চায় তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ ক্যালকাটা থেকে করতে পারেন, এখানে ঢাকাতে বা চিটাগাঙে যেগুলো হয় ওগুলোর উপর আমার আস্থা নেই। ব্যক্তিগতভাবে এই পরীক্ষা করার পক্ষপাতই না, আমি যদি কারেক্টলি রোগীর সাইন সিমটমগুলি যদি আমরা ঠিক মতো অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আপনার ডায়াগনোসিস হয়ে যাবে। স্যার বলতে চাচ্ছেন যে মেইনলি রোগীর যে সিমটম এবং আপনাদের পরীক্ষা নিরীক্ষা করে যেগুলো পান সেগুলো ল্যাবরেটরি টেস্ট এখানে খুব বেশি কোনো দরকার নেই, কারণ আপনি অ্যালার্জিক রাইনাইটিস হলে আপনার 8-20-25 বার হাঁচি হবেই, আর যার হাঁচি হবে এ থেকে আমরা বুঝতে পারি যে তার ডায়াগনোসিস হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। আমার অভিজ্ঞতা থেকে আমি তার সাথে একটা শেয়ার করি। আসলে অ্যালার্জি তো আমরা ভালো করতে পারবো না, এটা হলো 1 নম্বর কথা। যখন আমার কাছে রুগী আসে আমি বলবো যে আপনি যেই রুগীর রোগ নিয়ে আমার কাছে এসছেন, দুনিয়াতে এমন কোনো দেশ নাই অথবা এমন কোনো কিছু নাই, ট্রিটমেন্ট নাই যে আপনি ভালো হয়ে গেলেন, তা আপনাকে আমরা যে আরাম দেওয়ার জন্য যে চিকিৎসাটা এইটা আমরা দিতে পারবো। তো এখন বলে স্যার কোত্থেকে অ্যালার্জি হচ্ছে? তখন আমি বললাম যে এই অ্যালার্জি যেগুলো যে হতে পারে আমাদের দেশে, আমি 3টে জায়গায় তাদেরকে ফোকাস করি। একটা হলো ডাস্ট, 2 নম্বর হলো কোল্ড, 3 নম্বর হলো ফুড। এইগুলোর থেকে নাও হইতে পারে। আমি বললাম যে কোত্থেকে হবে আই ডোন্ট নো। তাহলে এখন বলে স্যার আমি এটা জানবো কীভাবে? তাহলে আপনি যদি জানতে চান, অনেকগুলো রিচ ফ্যামিলির মানুষ আসে, অনেক সময় বলে যে আমি তো স্যার একটু ইন্ডিয়াতে যেতে চাই, ইন্ডিয়াতে যাব, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ আছে। তা আমি যে গেলে তাহলে আপনি ক্যালকাটা থেকে এই পরীক্ষাটা করাই নিয়ে আসেন। তো করলে ওদের মানুষের একটা স্যাটিসফ্যাকশান, মানুষের একটা, নাইলে তো অনেক সময় মনে করে যে আমরা রুগীকে আটকিয়ে রাখছি, যে আমরা চিকিৎসাও দিচ্ছি ভালো হচ্ছি না, ওখানে গিয়ে যে ভালো হবে তা নয়। কিন্তু তারপরেও তো কিন্তু সে জানতে পারে। আমাকে এক রুগী এসে বললো স্যার আমার পরীক্ষাতে ধরা পড়ছে এই ভাতের মধ্যে অ্যালার্জি, তা আমি তো সারা জীবন ভাত খাইছি। তো সেই জন্য ওইটা ধরলে ওইটা কিন্তু আমাদের যতগুলো মানুষ আছে সবাইয়ের পথে যাওয়ার জন্য সম্ভব না, পার্সন টু পার্সন ভেরি করে। আমরা আরেকটা রোগে আসি। আমাদের আসলে নাকের তো অনেক ধরনের প্রবলেম থাকে। আমি একটু প্রফেসর ডক্টর ধনঞ্জয় মজুমদার স্যারকে বলছি যে নেজাল পলিপ, হ্যাঁ আপনাদের কাছে নিশ্চয়ই অনেকে আসেন যে নেজাল পলিপ, আমাদের আত্মীয় স্বজন অনেকেই বিভিন্ন জায়গায় যায়, তারা আবার কবিরাজি বা ওখানেও গিয়ে বলে নেজাল পলিপ। আমরা অনেক সময় রাস্তাঘাটেও দেখি যে নেজাল পলিপ এসে। তো এই সম্পর্কে যদি মানে এই নেজাল পলিপ সম্বন্ধে আমাদের মানুষের মধ্যে একটা মিসকনসেপশন, আমাদের নাকের মাঝখানে। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। তাই বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড।
দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare. Affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. যে হাড্ডিটা থাকে ওটা বলি আমরা নেজাল সেপ্টাম, ঠিক ওইটার অপোজিট দিকে যে ওয়াল আছে, ওয়ালের মধ্যে দুই পাশ থেকে তিনটা মাংসপিণ্ড বের হয়, তিনটা মাংসপিণ্ড বের হয়। এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে নিচে এটাকে বলে আমরা ইনফেরিয়র কঙ্কা, এগুলিকে কঙ্কা বলে অথবা টার্মিনেট বলে, মিডল কঙ্কা অথবা মিডল টার্মিনেট, সুপিরিয়র কঙ্কা বা সুপিরিয়র টার্মিনেট। তাহলে মানে হচ্ছে কি, নাকের ভিতরে যে মাংসগুলি থাকে এগুলি নর্মালি থাকবে, এবং আপনি যদি নাকটা দেখেন তখন সবাই দেখে যে তার নাকের মধ্যে কী জানি একটা রয়ে গেছে এবং সেটাকেই পলিপ হিসেবে তারা বিবেচিত করে। আসলে এটা কিন্তু পলিপ না, পলিপ ইজ এ ডিজিজ। কিন্তু নাকের খুব ইম্পর্টেন্ট যে যেখানে সেখানে গিয়ে নাক পরীক্ষাটা আসলে করা যাবে না, একে দেখায় ওকে দেখায়, তখন সবাই বলে যে আপনার নাকে পলিপ হয়েছে, কিন্তু আসলে পলিপ হয় নাই। খুব কম পার্সেন্টের 0.1%-এরও কিন্তু পলিপ হয় না। পলিপ ইজ এ ডিজিজ, কিন্তু নাকের ভিতরে যে মাংসটা দেখা যায় সেটাকে আমরা বলি কঙ্কা বা টার্মিনেট। স্বাভাবিক, সেটা নর্মাল, সেটার কোনো যদি কোনো সিমটম না থাকে, কোনো সিমটম না থাকলে কোনো ট্রিটমেন্টেরই দরকার নেই। যদি এটা কোনো ধরনের সিমটম করে, ওই যেটা নাকের মাংস যেটাকে আমি বলছি টার্মিনেট অথবা কঙ্কা, তখন আমরা এটার বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি। আচ্ছা, তখন কি সেটাকে আমরা পলিপ, তখন পলিপ বলবো। যদি এখানে আমি একটু ওকে হেল্প করি, সেটা হচ্ছে দর্শকদের জানার জন্য। রুগীরা প্রথমে এসে বলে স্যার আমার নাকে পলিপ হয়েছে, রুগীরা এসে প্রথমে বলে যে আমার নাকে পলিপ হয়েছে, স্যার আমার সাইনাসের দোষ আছে। এই সাইনাস থেকে কিন্তু পলিপটা আসে, সাইনাস থেকে কিন্তু পলিপটা আসলে দিস ইজ আউটগ্রোথ। এটা হলো একটা ইডিমেটাস স্যাগিং অফ দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাসেসকে আমরা এটা যদি ডিফাইন করি, তাহলে ওই সময় ওখান থেকে একটা ওই একটা গ্ল্যান্ড, এটা যখন আস্তে 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 চামড়াটা যখন ঝুলে যায় তখন ওখানে একটা ফ্লুইড জমে, তখন ওইটা পলিপ হয়। এটা তো আলাদা একটা জিনিস। আমাদের সময় একটু শেষের দিকে আমি একটু ধনঞ্জয় স্যারকে একটু প্রশ্ন করছি যে পলিপ হলে যে আপনারা কি অপারেশন করেন কিনা, বা অপারেশনের পরবর্তী কমপ্লিকেশন বা আবার হওয়ার সম্ভাবনা আছে? পলিপের দুই ধরনের টাইপস আছে পলিপ। একটা হচ্ছে ইথমোডাল পলিপ। ইথমোডাল পলিপ মানে ইথমোডাল সাইনাস থেকে যে পলিপগুলি আসে ওইটা ইথমোডাল পলিপ, এবং এগুলি অনেকগুলি হয়, একসাথে 15-20টা পর্যন্ত হতে পারে সংখ্যায়। কিন্তু আরেকটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস থেকে যে পলিপটা আসে সেটাকে আমরা বলি অ্যান্ট্রোকোয়ানাল পলিপ। পলিপের প্রাইমারি চিকিৎসা যদি খুব ছোট হয়, আমরা অ্যান্টিহিস্টামিন দিয়ে চেষ্টা করি যেটা যেই সাইজের আছে ওই সাইজে যাতে থাকে, মেডিসিন দিয়ে প্রথমে ট্রাই করি। যদি মেডিসিন ফেল হয় তখন আমরা একটা অপারেশন করি। অপারেশনের নাম হচ্ছে পলিপেক্টমি। পলিপেক্টমির আবার অনেকগুলি ভ্যারাইটি আছে। এটা ইন্ট্রানেজাল পলিপেক্টমি বলা হয়, আবার ইথমোডাল পলিপেক্টমি বলা হয়,
তবে এই পলিপের আধুনিক একটা ট্রিটমেন্ট হলো ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এটাকে আমরা ফেস বলি। ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি হচ্ছে পলিপের কিউরেটিভ ট্রিটমেন্ট। তবে কথা আছে, যদি ইট মডেল পলিপ হয়, ইট মডেল পলিপের নাম্বার 1 কজ হচ্ছে কিন্তু অ্যালার্জি। তা আপনি ফেস করার পরে কিন্তু আপনি অ্যান্টিহিস্টামিন আপনাকে অনেক দিন ধরে খেতে হবে, নাইলে কিন্তু আবার রিকারেন্স হওয়ার সম্ভাবনা আছে। অনেক ধন্যবাদ স্যার। আমরা আমাদের আসলে নাকের এত বেশি সমস্যা, এগুলো শেষ করা সম্ভব না এত কম সময়ে। আমি প্রফেসর ডক্টর আব্দুল আলিম স্যারকে বলছি যে সাইনোসাইটিস, স্যার এই সম্পর্কে কিছু আলোকপাত করবেন, এবং ক্রনিক সাইনোসাইটিস এটা বলতে আপনারা কি বোঝেন? সাইনোসাইটিস সাধারণত ডাইরেক্ট হয় না, নাকে প্রথম প্রদাহ হয়, এখান থেকে আস্তে আস্তে গিয়া ওই সাইনাস কি, সাইনাস হলো আমাদের মাথার মধ্যে কতগুলো ছোট ছোট খালি স্পেস আছে। এই স্পেস মধ্যে ম্যাক্সিলারি সাইনাস বলি আমরা, ফ্রন্টাল সাইনাস বলি, তারপরে হলো আপনার ইথময়েডাল সাইনাস বলি, তারপরে হলো স্পেনোইডাল সাইনাস বলি। এই 4 রকমের সাইনাস আমাদের মধ্যে। এইটা আল্লাহ আমাদেরকে দিছে, এটার একটা যুক্তি আছে। এটা হলো আমাদের মাথা যেটা আছে, এটা যদি সলিড করে দিত তাহলে আমার মনে হয় আমরা এমনি পড়ে দিতাম। ওইটাকে খালি করার জন্য ব্যালেন্স রাখতে পারতাম না, ওই জন্য খালি করে একটা ফ্রেম তৈরি করে দিচ্ছে যেন ওইটা যেন খালি থাকে। এবং এখানে আমাদের এই সাইনাসের কিন্তু অনেক উপকার আছে। উপকার বলতে যেটা 1 নম্বর কথা হলো আমাদের মাথাটাকে লাইটেন করে দিল, হালকা করে দিল। 2 নম্বর হলো আমরা যে কথা বলি ওখানে বাতাস ঢুকে ওইটা শ্রুতি মধুর করে দেওয়ার জন্য ওখানেও কাজ করে। তো কাজেই আল্লাহ কোনো জিনিস অথবা সৃষ্টিকর্তা আমাদের যা জিনিস দিয়েছেন কোনোটাই কিন্তু অপ্রয়োজনে দেয়া নাই, প্রত্যেকটার মধ্যে একটা উদ্দেশ্য থাকে, ওই হিসেবে হতে দিয়েছে। তো এইটা যখন দেখা যায় যে অ্যালার্জিক রাইনাইটিস বলেন অথবা ওখানে কোনো ইনফ্লামেশন, অনেক সময় একটা ভাইরাল ডিজিজ হলো, কারো ভাইরাল ফিভার, ফ্লু হওয়ার পরে অনেক সময় মনে করে দূর আমার একটু সাধারণ ইয়ে হয়েছে, একটা প্যারাসিটামল খাইলাম, খাইলাম, এটা আর আমার বোধ চিকিৎসা লাগবে না। এবং আসলে ইউরোপ আমেরিকার মধ্যে আমার যে অভিজ্ঞতা আমি দেখেছি, ওদের ওখানে আসলে কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু না দিলেও হয়। তো আমাদের মতো দেশে আমার যে অভিজ্ঞতা থেকে আমি এত বছর দেখলাম যে এই ধরনের রোগগুলোকে আমরা যদি অ্যান্টিবায়োটিক না দিই তাহলে সেকেন্ডারি ইনফেকশনটা হয়ে যায়। এবং ওই যে সেকেন্ডারি ইনফেকশন, এটা দিস ইজ এ কমপ্লিকেশনস ফ্রম ভাইরাল ডিজিজ অথবা ফ্লু থেকে, যেখান থেকে হচ্ছে। অথবা ওখানে যদি যেমন ধরেন অনেক সময় অনেকজনের ডেন্টাল ক্যারিজ থাকে, ওরা ট্রিটমেন্ট করে না দাঁতের, ওখান থেকে দেখা যায় যে মুখ থেকে গিয়ে ওই দিক দিয়ে আপনার সাইনাসের মধ্যে ইনফেকশন হয়ে গেল। অথবা একটা ফরেন বডি কোনো কারণে ওখানে ঢুকলো, ওখান থেকেও একটা ইনফ্লামেশন হতে পারে। ওটা ফরেন বডিটাই একটা ইয়েগুলো। অনেক বাচ্চা আছে ফরেন বডি ঢুকাই দিয়ে বলে না, কারণ ওরা অনেক মা বাবা হয়তো মনে করে যে গন্ধ বাইরে হচ্ছে নাক দিয়ে, তখন ডাক্তারের কাছে নিয়ে গেল, তার দেখা যায় নাকেও ইনফ্লামেশন হয়ে গেছে ওইটার জন্য। আবার সবগুলো করে না, যেমন অনেক সময় পুতির দানা এটা ঢুকাই, ওটা দিয়ে কিছু হয় না। কিন্তু যখন অর্গ্যানিক যদি কোনো জিনিস হয়, যেমন অনেক সময় আমরা চনা খাই, চনা ঢুকাই দেয়, কেবল বিচি একটা ঢুকাই দেয়, নতুবা একটা কিছু ঢুকাই দিল, অর্গ্যানিক ওগুলো দিয়ে অনেক সময়। সেই জন্য ইনফ্লামেশনের পরে এটা কিন্তু নোজ অ্যান্ড নাকে তো ইনফ্লামেশন হচ্ছেই, কিন্তু এটা এক্সটেনশন হয়ে ওটা সাইনাসও অনেক সময় ইনফ্লামেশন হয়। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি প্রফেসর ডক্টর ধনঞ্জয় মজুমদার স্যারকে বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা যদি বলেন যে কি ব্যাপারে তারা সতর্ক থাকবে। আমরা বিভিন্ন ডিজিজ নিয়ে কথা বললাম, দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা বিশেষ করে অ্যালার্জিক রাইনাইটিস সব ব্যাপারে একটু সচেতন থাকবেন, কারণ অ্যালার্জিক রাইনাইটিস থেকে আমাদের অ্যাজমা হয়ে থাকে। এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চারা অনেক সময় নাকের ভিতরে কিন্তু ওই যে স্যার বললেন এই সিমের বিচি, তেঁতুলের বিচি, কয়েকদিন আগে আমি একটা তেঁতুলের বিচি বের করলাম, এগুলি নাকের ভিতর ঢুকিয়ে রাখে কিন্তু কাউকে বলে না। এবং যদি দেখবেন যে না বাচ্চার নাকের এক ছিদ্র থেকে ফাউল স্মেলিং বেরোচ্ছে, তখন আপনারা ধরেই নেবেন যে নাকের মধ্যে কিছু অবশ্যই আছে, এবং তখন অবশ্যই আপনারা নাক কান গলার ডাক্তারকে দেখাবেন। ধন্যবাদ আপনাদের। অনেক ধন্যবাদ আমাদের দুই শ্রদ্ধেয় প্রফেসরকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলবো, আসলে নাকের আরও অনেক
কমন রোগ কিংবা যেগুলো একটু ভয়ের কারণ বা যেগুলো আমরা ইজিলি প্রতিরোধ করতে পারি সেরকম অনেক কিছু রয়ে গেছে। তো এই স্বল্প সময়ে যতটুকু আলোচনা হলো আমি মনে করি আমাদের সাধারণ দর্শক অনেক বেশি উপকৃত হবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সকলেই থাকুন এটিএন বাংলার সাথে, সকলেই থাকুন ডক্টর স্টেশনের সাথে। ধন্যবাদ।